আফসোস করছে একটি সম্পর্কের ভাঙন দেখে। কন্ট্রাক্টরও সামনে আসেনি, একটু দূরে দাঁড়িয়ে দেখে যাচ্ছে সব, আর মাঝে মাঝে বাস চালকে গিয়ে এদিকের খবর দিচ্ছে। এরই মধ্যে বাস থেমে গেল, মির্জাপুর এসে পৌঁছিয়েছে বাস। দুজন যাত্রী নেমে গেল সেখানে। ভোর হতেও দেরি নেই, আলো ফুটতে শুরু করে দিয়েছে অল্প অল্প করে। কিছুক্ষণের পরেই দেখা মিলবে হলদে বামনের। অজস্র আলো আর অল্প তেজ নিয়ে পদার্পণ করবে পৃথিবীর বুকে। তারপর ধীরে ধীরে নিজেকে মেলে ধরবে প্রকৃতির সোনামাখা অঙ্গে। দূর হবে সমস্ত কালো অন্ধকার। উঠে দাঁড়ান। জাগ্রত দুহাতে চুল খামচে ঝুঁকে বসেছিল। এর মধ্যেই কানে আসে ফাল্গুনীর নরম কণ্ঠ। কণ্ঠ শুনে মনেই হচ্ছে না এতক্ষণে কিছু হচ্ছিল তাদের মধ্যে। জাগ্রত মাথা তুলে অগ্নিচূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল ফাল্গুনীর চোখে। তবে ফাল্গুনীর দৃষ্টি এদিক সেদিক করে হ্যান্ড পার্স গোছাতে ব্যস্ত। একবারও নয়নজোড়া তুলে দেখেনি জাগ্রত আর তার দৃষ্টিকে। কেন দেখেনি তা শুধু সেই জানে। নিম্নমুখী হয়েই জাগ্রতকে কথা ছুড়ে দিয়েছে সে। পার্স ব্যাগটি হাতে নিয়ে চলন্ত বাছেই উঠে দাঁড়ালো ফাল্গুনী। জাগ্রতকে আবারও বলল উঠে দাঁড়ান। জাগ্রত বুঝে গিয়েছে ফাল্গুনী তার কোনো কথারই উত্তর দেবে না, এড়িয়ে যাবে প্রতিটি কথা। কিন্তু তার পেটের কথা কলা কৌশল দিয়ে ঠিকই বের করে নিয়েছে। ফাল্গুনীর চোখে চোখ রেখে জাগ্রত বলল বসে পড়ো, কেননা গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তোমার স্বাদ ছাড়ছি না। স্বাদ তো সে 4 বছর আগেই ছেড়েছেন, এখন আবার নতুন করে নাটক করছেন কেন? এক হাতে কখনো তালি বাজে না। যাই হোক, আমি উঠছি না আর তোমাকেও যেতে দিচ্ছি না। চুপচাপ বসে পড়ো আর আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও। ফাল্গুনী বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল জাগ্রতের দিকে। হয়তো ভেবে নিল কিছু, আর ছক কষে করে নিল কোনো পরিকল্পনা। তারপর বসে গেল নিজের সিটে। জাগ্রতকে বলল, আমি যদি নিজে থেকে কিছু না বলি তাহলে আপনার সাধ্যই নেই আমায় দিয়ে কিছু বলানোর, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। জাগ্রত শুধু চেয়ে রইল আর একটা দীর্ঘশ্বাস টেনে নিল। কোনো জবাব দিল না। ফাল্গুনী বলল, আপনার সমস্ত প্রশ্নগুলো যদি সাজিয়ে একের পর এক মানে একবারে বলে ফেলতে পারেন তাহলে তার উত্তর আমি দেব, অন্যথায় নয়। আর হ্যাঁ, কোনো প্রশ্ন বাকি রয়ে গেলে বা ভুলে গেলে সেটা পরে আর রিপিট করতে পারবেন না। বলুন রাজি? ফাল্গুনীর এমন যুক্তিহীন কথার পৃষ্ঠে প্রত্যুত্তর করল না জাগ্রত। যে কোনো শর্তেই সে রাজি। তাই এক চুলও সময় নষ্ট করল না প্রশ্নের বহর সাজাতে। তৎক্ষণাৎ বলে উঠল, সেপারেশনের পর থেকে এ পর্যন্ত কোথায় ছিলে? কার সাথে ছিলে? হঠাৎ করে সেপারেশনের দিন পুরো পরিবার মিলে গায়েব কেন হয়েছিলে? আর আমার পরে তোমার জীবনে কি কোনো পুরুষ এসেছে? এসে থাকলে সে কি সোহাগ? সোহাগ তোমাকে ভালোবাসে? তুমি কি সোহাগকে ভালোবাসো? শেষ প্রশ্নে অজস্র দীর্ঘশ্বাস আর বুক ফাটা আর্তনাদের তীব্র গন্ধ যেন ভেসে ভেসে বেড়াচ্ছে। সেই গন্ধে খেয়ে হারালো ফাল্গুনী, তবুও সংযত করলো নিজেকে। বেশ মনোযোগ দিয়ে জাগ্রতর সমস্ত কথা শুনলো। তারপর বলল, আপনি তাহলে এইটুকুই জানেন আর এইটুকুই আপনার অভিযোগ? এইটুকুই জানেন মানে কি? হ্যাঁ, কি হলো উত্তর দাও। আচ্ছা, এতগুলো প্রশ্ন হয়তো ভুলে গেছো। থাক, আমি মনে করিয়ে দিচ্ছি। তার আর দরকার নেই, আমি সহজে কিছু ভুলি না। 4 বছর আগের অতীতই এখনো ভুলতে পারলাম না। সদ্য শ্রবণ করা প্রশ্নগুলো কি করে ভুলি? তাহলে বলো, এক্ষুনি যে বলতে হবে এমন তো কোনো কথা ছিল না। বলবো বলেছি, তবে কবে বা কখন বলবো তা তো বলিনি। বলেছি কি? জাগ্রত ক্রোধে গর্জন করে বলল, তাহলে বলতে কেন বললে? ফাল্গুনীর সোজা সাপটা জবাব, জেনে নিলাম আপনি ঠিক কতটা জানেন আর কতটা জানতে চান। জাগ্রত ক্রুদ্ধ হলো। ক্রোধে তার গা যেন ঈষৎ কাঁপছে। কঠিন ধাঁচে ঝট করে উঠে পড়লো সিট থেকে, আর এক সিট সামনে খালি হওয়া সিটটায় গিয়ে বসে পড়লো ধপ করে। ফাল্গুনী স্বস্তির শ্বাস নিল। সিটে মাথা এলিয়ে দিয়ে বুকে হাত দিল হৃদস্পন্দনের হিসেব নিকেশ করতে। হিসেবে বড্ড গরমিল লাগছে, যেন হৃদয় থেকে কেউ ধুকপুক করা কম্পন যন্ত্র চুরি করে নিয়েছে। তাই হৃদয়ের কম্পনকৃত হিসেবে এতটা গরমিল। হঠাৎ অনুভব হলো পাশের সিটে কেউ এসে বসেছে। ফাল্গুনীর চোখ না খুলেই বলে উঠল, ফিরেই যখন আসবেন তখন গেলেন কেন? আপনি কি সারা জীবন থেকে যেতে বলছেন? ফাল্গুনী তড়িৎ বেগে চোখ মেলল। গলাটা তো অচেনা। পাশে দৃষ্টি ফেললে দেখতে পায় জাগ্রত নয়, বসে আছে অচেনা একটি ছেলে। চোখ ঘোরালে আবার চোখে পড়ে জাগ্রত সামনের সিট থেকে সিটের ওপর দিয়ে মাথা উঁচু করে চেয়ে আছে হতবাক হয়ে। অচেনা পুরুষ কণ্ঠে বুঝি আন্দোলন শুরু হলো তার বুকে। দুদিকের পরিস্থিতি বুঝে ফাল্গুনী মাথায় হাত দিয়ে নিজেই নিজেকে বলে উঠল, বি পজিটিভ ফাল্গুনী, বি পজিটিভ। আমারও। অচেনা ছেলেটির মুখে আমারও শব্দটি শুনে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো ফাল্গুনী। জিজ্ঞেস করলো মানে? ছেলেটি মিষ্টি হেসে জবাব দিল, ব্লাড গ্রুপ আমারও বি পজিটিভ। আমাকে কি আপনার রক্তশূন্যতার রোগী বলে মনে হচ্ছে? কই না তো। তাহলে ব্লাড গ্রুপের প্রচার করতে আসছেন যে? হা হা হা, প্রচার করতে আসিনি, পরিচিত হতে এসেছি। এতক্ষণ তো স্কোপই পাচ্ছিলাম না, আর কিছু সময় পর তো আপনি নেমে যাবেন, তাই সিট খালি দেখে চলে এলাম। আপনি চেনেন আমায়? না, আপনাকে চিনি না, তবে আপনাদের দুজনের মাঝে এই দূরত্বটাকে চিনি।
দূরত্ব চেনা যায় না, অনুভব করা যায়। হ্যাঁ, ভালো বলেছেন। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। যাই হোক, ছেলেটাকে কথা শেষ করতে না দিয়ে ফাল্গুনী চট করে বলে উঠল, আপনার সিট কোথায়? আপনার সিট এক সিট পেছনে, সেখানে গিয়ে বসুন। আমি অচেনা কারোর সাথে সিট শেয়ার করে এভাবে কথা বলতে কমফোর্টেবল নই। যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই। বলুন। আপনাদের পেছনে বসার দরুন প্রথম থেকে শুরু করে এতক্ষণ অবধি আপনাদের দুজনের সমস্ত কথাই আমি শুনেছি। আপনাদের সম্পর্কের অতীত ও বর্তমান নিয়ে আমার ছোটখাটো একটা ধারণা হয়ে গেছে। আমার মনে হয়েছে আপনারা এখনো দুজন দুজনকে ভালোবাসেন। আলাদা কেন হয়েছেন জানি না। আলাদা হওয়ার অজুহাত খুঁজলে মাইলের পর মাইল লম্বা লিস্ট খুঁজে পাওয়া যায়, কিন্তু ভালোবেসে একসঙ্গে থাকার জন্য একটি অজুহাতই যথেষ্ট। সেই একটি অজুহাত খুঁজে নেবেন, পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হবে নিজেকে। আমিও সেই পথেরই পথিক। অজুহাত খুঁজতে ও খুঁজে দিতে নেমে পড়েছি ভাঙনের রাজপথে। আপনাদের মাঝে আমার মতোই আরেক অধমের ছিটে ফোটা নজরে এলো, তাই আগ বাড়িয়ে কথা বলতে এলাম। আর প্রথম কথাটা মজা করে বলেছিলাম, মাফ করবেন। ভালো থাকবেন, আসছি। ফাল্গুনী ভাবলেশীন, যেন প্রাণহীন কোনো কাঠের পুতুল বসে আছে শক্ত হয়ে। জাগ্রত প্রথমে ছেলেটার কথা শুনে সিট ছেড়ে দাঁড়িয়ে পড়ে ক্ষুব্ধ নয়নে তাকিয়ে থাকলেও পরের কথাগুলো শুনে সিটে বসে পড়ে। চুপচাপ বসে শুনে গেছে কথাগুলো। আর তারপর অতীত হাতড়ে খোঁজা শুরু করেছে সেই একটি অজুহাতের, যা নিয়ে থাকা যেত একসাথে। ছিল তো তেমন হাজারো অজুহাত, ছিল অনুভূতির বহর, কিন্তু বুঝতে বড্ড দেরি হয়ে গেছিল কিনা, তাই ধরে রাখতে পারেনি তার হৃদয় হরণীকে। ফাল্গুনী ভাবছে, ভালোবাসার পূর্ণতা শুধু একজন মানুষকে ঘিরে হয় না, পরিবারের সবাইকে নিয়ে হয়। আর যদি পরিবার সেই পূর্ণতা না দিতে পারে, তাহলে একমাত্র অবলম্বন থাকে নিজের স্বামী। আর সেই স্বামী যখন বিবেক বিবেচনা না করে ঘোষণা করে দেয় তুমি যোগ্য নও, অবিশ্বাসের পর্দা টানানো চোখে তাকায় আর চোখে চোখ রেখে দৃষ্টি দিয়ে ঘোষণা করে দেয় তুমি মিথ্যেবাদী, তখন কোনো অজুহাতই আর সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। ফিকে পড়ে যায় সব অজুহাত, রংচটা ঘুনে খাওয়া লাগে সম্পর্ক, আর জং ধরে যায় সকল অনুভূতিতে। বাস থেমেছে টাঙ্গাইল শহরে। বেশ কিছু যাত্রী নেমে গেছে এরই মধ্যে। সবাই যার যার কাছে থাকা রিসিট দেখিয়ে ব্যাগপত্র বের করে নিচ্ছে। জাগ্রতের তেমন বড় ব্যাগ ছিল না সাথে, তাই সে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে ফাল্গুনীকে। সে এখন নিজের ব্যাগপত্র বের করায় ব্যস্ত। ফাল্গুনীর থেকে চোখ সরিয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখলো। 6টা বাজে। জাগ্রত লুকিয়ে দাঁড়িয়ে আছে একটি দোকানের কোনায় গিয়ে। বাস থেকে নেমেই সিএনজিতে উঠেছিল। তারপর ফাল্গুনীর চোখের আড়াল হতেই নেমে গেছে। ডাবল ভাড়া দিয়ে সিএনজি বসিয়ে রেখে দিয়েছে খানিক সামনেই। ফাল্গুনী কোথায় যায় এবং কার সাথে যায় সে সেটাই দেখতে চায়। কেউ নিশ্চয়ই নিতে আসবে বা এসেছে, নাকি একা যাবে। যদি বাড়িতে যায় তাহলে অনায়াসে আবারও দেখা করা যেতে পারে। আর খোলাসাও হবে অনেক কিছু। দূরত্ব তো বেশি নয়, 1 ঘন্টাও লাগে না। কিন্তু যদি অন্য কোথাও যায় তাহলে? ফাল্গুনী ব্যাগপত্র নিয়ে সুস্থির হয়ে দাঁড়ালো। আশেপাশে চোখ বুলিয়ে দেখতে পেল না জাগ্রতকে। সিএনজি নিয়ে চলে যেতে দেখেছে সে জাগ্রতকে। একটি অটো ভাড়া করে রওনা হলো নিজ গন্তব্যে। অটো যতটা পথ এগোতে থাকলো, ফাল্গুনীর বুকটা ততটাই ভারী হতে থাকলো। মানুষটাকে আসার সময় শেষবারও দেখা হলো না। কি নিষ্ঠুরতম অনুভূতি হচ্ছে হৃদয়পটে। যাওয়ার আগে শেষ দেখাটাও করে গেল না, শুধুই তাকে দেখাতে টাঙ্গাইলে নেমে গেল। একেবারে এলেঙ্গা গিয়ে নামলেই হতো। জাগ্রত ফাল্গুনীকে অটোতে উঠতে দেখে অবাক হলো। হিসেব অনুযায়ী ওর তো এখন সিএনজি নিয়ে সখীপুরের দিকে যাওয়ার কথা। উল্টো দিকে যেতে দেখে অবাকই হলো। বিস্ময় বিহ্বল হলো অতিমাত্রায়। ফাল্গুনীদের নিজেদের বাড়ি বা যেখানে ভাড়া থাকতো তার কোনোটাই তো ওদিকে নয়। কিছু দূর পিছু নেওয়ার পর দেখতে পেল ফাল্গুনী অটো পাল্টে সিএনজি নিল, রওনা হলো এলেঙ্গার দিকে। জাগ্রত আলাদা সিএনজি নিয়ে পিছু করলো। বেশ কিছুক্ষণ পর সিএনজি থামলো এলেঙ্গায় গিয়ে। তারপরে একটি রিক্সা নিয়ে আবারও রওনা হলো কোথাও। কিছু দূর যাওয়ার পর থেমে গেল রিক্সাটি, আর নেমে গেল ফাল্গুনী। পা বাড়ালো পাশের টিনের দোচালা বাড়ির ভেতরে। জাগ্রত ঢুকে গেল বাড়ির ভিতরে, তবে দূরত্ব বজায় রাখতে গিয়ে হারিয়ে ফেললো ফাল্গুনীকে। আর কোথাও দেখতে পেল না। অস্থির হয়ে চারদিকে দেখতে লাগলো। হঠাৎ সামনে পড়ে গেল একজন বৃদ্ধা মহিলা। এক হাতে লাঠি ধরে আরেক হাতে কোমর চেপে দাঁড়িয়ে আছে, চোখ মুখ কুঁচকে। গায়ের চামড়ার থেকে মুখ চোখের ওপর ভাঁজের প্রকাশ বেশি বলে মনে হচ্ছে জাগ্রতর। হঠাৎ সে বৃদ্ধা মহিলা লাঠি উঁচিয়ে মারার ভঙ্গিতে বলল, ওই চামড়া, তুই এম্বা কইরা চাইয়া চাইয়া কি দেহসলো? বাড়ির ভেতর হানসুসকে? বাইর কইতাছি বাইর। ঠাকুমা, এইমাত্র একটি মেয়ে এলো না বাড়ির ভেতর? সেই মেয়েটি কোথায় গেল? এইমাত্রই ভেতরে ঢুকেছে, আমি দেখেছি। পরনে সাদা কালো কামিজ ওড়না ছিল। এখানে তো কতগুলো ঘর, একসাথে অনেকগুলো বাড়ি দেখছি। আমি বুঝতে পারছি না, আপনি কি দেখেছেন এমন কাউকে? একটু বলবেন আমায়? তুই তো পোলা সুবিধার নালো, মাইয়া মানুষের পিছে লয়ে আইছ সামগর বাড়ি। ও হাসি, বাইরে আয় বউ। দেখ তোর মাইয়ার নাগর আইজ বাড়ি তমক আইয়া পড়ছে। বাইর তুই বাইর।
আপনি এসব কি বলছেন? আমি ওর স্বামী, মানে প্রাক্তন, মানে বুঝতেই তো পারছেন। কি কইলিল ছেড়া? তাইলে তুই সত্যি হেই পোলা? আর তগর বিয়াও হইয়া গেছে? হায় হায়, কি সর্বনাশ হইয়া গেছে গো। ও হাসি বউ বাইর, কোথায় গিয়া হানছস? ও সুভাষ রে, তোর মেয়া বেবাকটির মাথা হেট কইরা ছাড় দেয় নাই, বিয়াও কইরা হালাইছে। বাইরেইয়া যাইয়া খালি এক রাত থাইক্কা আহে নাই, বিয়াও কইরা ফালাইছে নচ্ছারে। জাগ্রত হতবাক, হতম বুবুদের ন্যায় উদ্দাম বেগে এক ধাক্কা খেলো। হৃদয়টা যেন টুকুস করে খসে পড়ে গেল পেটের এক কোনায়। পেট হাতড়ে খোঁজ করা মুশকিল। খালি খালি বুক নিয়ে আশপাশ নজর চালালো। কয়েক জোড়া পা এগিয়ে আসছে এদিকেই। সবার মুখাবয়বে ভয়ঙ্কর উল্কার চিহ্ন যেন জলজল করছে। এতক্ষণ অবধি তাও ঠিক ছিল, কিন্তু একটু দূরে দৃষ্টি পড়তেই অন্তরাত্মা গা ছাড়া হয়ে গেল যেন জাগ্রতর। একজন অর্ধবয়স্ক লোক হাতে কুড়াল নিয়ে এগিয়ে আসছে এদিকেই। চোখে মুখে রমরমা অগ্নিশিখা, পরনের কালো নীল রঙের চেক লুঙ্গির ভাঁজে আবারও ছোটখাটো একখানা ছুরিও গোজা আছে। হাসি করে, তোর মেয়ারে দরজায় ছিকল খুইলা বাইরে আন। ওই লস্কর যাচ্ছে নিয়ায় আখিরে, ওর সামনে আইস কোবামু, বাইর কর রে। সুভাষচন্দ্রের হুমকি সংশ্লিষ্ট ক্ষুব্ধ গলার জোরালো চিৎকারে কেঁপে উঠল বাড়ির উঠোনে দাঁড়ানো প্রতিটি মানুষ। হাসি তার মুখে কাপড় চেপে ফুপিয়ে কেঁদে দিলেন নিজের স্বামীর এহেন রূপ দেখে। এর মধ্যে সুভাষচন্দ্রের দুই ভাই লস্করচন্দ্র আর উত্তমচন্দ্র দুহাতে জাপটে ধরে আটকে ফেলেছেন সুভাষচন্দ্রকে। এক প্রকার ধস্তাধস্তি জবরদস্তির ওপর আটকে রাখার চেষ্টা করছে দুই ভাই। আকস্মাৎ ঘটনায় এতক্ষণ যাবৎ সব নির্লিপ্ত ভঙ্গিতে দেখছিল জাগ্রত। প্রথম দফায় ভয় খানিক পেয়েছিল বৈকি। জব্বর খিস দিয়েছিল কুড়াল হাতে কাউকে তার চোখে দৃষ্টি বজায় রেখে এগিয়ে আসতে দেখে। তবে সবার কথোপকথন শুনে সবার এমন মারকাটারি হাবভাব প্রদর্শনের হেতু বুঝতে সক্ষম হয়েছে জাগ্রত। সবাই অন্য কারোর সঙ্গে যে তাকে গুলিয়ে ফেলছে তা এতক্ষণে বুঝে গেছে সে। তাই এবার মুখ খুলল জাগ্রত। ঠান্ডা হয়ে সবার উদ্দেশ্যে বলল, একজন আমায় অভিশাপ দিয়েছিল, বলেছিল ধুকে ধুকে আমার আত্মা গা ছাড়া হবে, বহুত কষ্ট পাবো জীবনে। তার অভিশাপ কিন্তু আমার গায়ে লোমে লোমে লেগে আছে। বহুত কষ্ট পেয়েছি এ পর্যন্ত, এখন বাকি আছে শুধু ধুকে ধুকে আত্মা গা ছাড়া করে মরে যাওয়া। তাই আপনার ওই কুড়ালের দুই একটা কোপে আমার কিছুই হবে না, আর না ওই ল্যাল্লেরে ছুরি দিয়ে কিছু হবে। এত সহজে আমি মরবো না, তাই ওসব রাখুন। আমাকে না জিজ্ঞেস করেই 1 সেকেন্ডের মধ্যে আমায় কারো ভেগে গিয়ে বিয়ে করা জামাই বানিয়ে দিলেন। একবার নিজেদের মেয়েকে আনিয়ে নিশ্চিত করে নিবেন আমি সেই অধম কিনা। এবার দয়া করে হাঙ্গামা বাদ দিয়ে আমাকে কেউ একজন জিজ্ঞাসা করুন আমি কে আর কেন এসেছি। আমি একটু সুযোগ পাই কিছু বলার, প্লিজ। এতক্ষণে রমরমা অগ্নিসংযোগে জল ঢেলে দিল জাগ্রত। পরিবেশটা হঠাৎ করেই শান্ত হয়ে গেল। কম বেশি সবার মুখাবয়বে বিরাজ করছে সন্দিগ্ধতা আর লজ্জাবোধ। এর মধ্যে আগমন হলো নতুন এক মুখের। কেউ একজন টেনে নিয়ে এলো একটি মেয়েকে। মেয়েটি যেন প্রাণহীন কোনো শুকনো লতা। মেয়েটির দৃষ্টিও মৃত নদীর মতো খড়খড়ে। সুভাষচন্দ্র আখি বলে ডেকে উঠল মেয়েটিকে। মেয়েটি চোখ তুলে তাকালো না, ঠায় দাঁড়িয়ে রইল। একজন মহিলা কানে কানে কিছু বলল মেয়েটিকে, তাতেও তাকালো না। কিছুক্ষণ ধ্যান ধরে দাঁড়িয়ে থেকে হঠাৎ বলে উঠল, সে আসেনি কাকি, সে এলে এতক্ষণে তোমরা কুড়াল ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতে না, হাত জোর করে দাঁড়িয়ে থাকতে। আখির রুদ্ধ কণ্ঠের কথা শেষ হতে না হতেই বাড়িতে পুলিশের আগমন হলো। সাথে উপস্থিত হলো নতুন এক জোড়া পা।